নমস্কার, ভাবের দেশে আপনাকে স্বাগত। শুরু করতে চলেছি আজকের গল্প, গজেন্দ্র কুমার মিত্রর লেখা ভূতের যত অদ্ভুত কাণ্ড। অনেকদিন আগে, ধরো আজ থেকে 55 বছর হবে, একবার একটা কাজে বর্ধমান জেলার এক মহকুমা শহরে যেতে হয়েছিল। তখন হোটেল টোটেল বিশেষ ছিল না ওসব শহরে। কিছু লোক মামলা করতে আসতো, ভোরে বেরিয়ে এসে ওইসব হোটেলে ভাত খেত, কাছারির কাজ ছেড়ে নিজেদের বাড়ি ফিরে যেত। কদাচিৎ কেউ বাধ্য হয়ে থাকতে হলে ওইসব হোটেলেই মাথা গুঁজে থাকতো। খদ্দের কম বলেই ব্যবস্থা তেমন ভালো ছিল না। তাছাড়া আমাদের দেশের লোকেরও অনেক নোংরা স্বভাব আছে, ফলে সেসব ঘরগুলোর এমন অবস্থা দাঁড়াতো যে নিতান্ত বাধ্য না হলে কেউ থাকতো না। আমি গিয়ে পৌঁছেছিলাম প্রায় সন্ধ্যেবেলা। কোথায় কি আছে তাও জানি না। আমার খুব কষ্ট হয়েছিল, মনে হয়েছিল নরকেই বাস করছি। কোনো মতে প্রায় জেগেই রাতটা কাটিয়ে ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম ভালো কোনো বাসা বা থাকবার জায়গা খোঁজ করতে। আরো 2-3 জায়গা ঘুরে বুঝলুম তেমন কোনো হোটেল এখানে নেই, এখনো হয়নি। বরং যেটাই ছিল এর চেয়ে সেটাই ভালো। শেষে হতাশ হয়ে ফিরছি, এক ভদ্রলোক সন্ধান দিলেন, আপনি যেমন খুঁজছেন তেমন জায়গা এক ডাক বাংলো ছাড়া কোথাও পাবেন না। অত পয়সা কার আছে যে ডাক বাংলোয় থাকবে? এক সরকারি অফিসাররা থাকতে পারে, তাদের খরচ লাগে না। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলুম, খরচা কত? তিনি জবাব দিলেন, তা বেশ, 1 টাকা ঘর ভাড়া, আর মেথর আলো জল নিয়ে আরো 8 আনা, দৈনিক 1.5 টাকা। ওখানে সব আলাদা আলাদা। আলো দেয় একটা কেরোসিনের হ্যারিকেন লণ্ঠন কি টেবিল আলো, তার জন্য 3 আনা। বুঝুন দেখি ব্যাপার, 1 পয়সা কেরোসিনে 2 রাত জ্বলে, তার জন্য 3 আনা। আসলে বাবু আনার মাসুল, এটা বুঝলেন না? আপনি অফিসারদের মতো স্টাইলে থাকতে চাইবেন, তার জন্য খরচ করবেন না। শেষের কথাগুলো আমাকে ঠক্কর দিয়েই বলা হলো, তা বুঝলেন। বেঁটে লোকের চাঁদের দিকে হাত বাড়ানোর মতোই আমার অবস্থা। ট্যাঁকে পয়সা নেই যার, তার আবার অত ভালো মন্দ বাছা কি? সত্যি তখন 1.5 টাকার দাম ঢের। কলকাতা শহরেও তখন 2.5 টাকা 3 টাকায় 1 মণ চাল পাওয়া যেত। 1 মণ মানে এখনকার 37 কেজি। তবু আমি মন ঠিক করে ফেললাম, ওখানেই যাব। খাই না খাই একটু আরামে তো থাকবো, না হয় পাউরুটি খেয়ে থাকবো, হোটেলে ভাত খাবো না। অনেক আশা নিয়ে তো এলুম ডাক বাংলো, কিন্তু সামনে এসে যখন গাড়ি থেকে নামিয়ে দিল, তখন সেখানের অবস্থা দেখে বুক হিম হয়ে গেল। এ কি, এ যে পুরো বাড়ি, এখানে থাকবো কি? শহরের সীমানা থেকে পাকা 2 মাইল পথ, গঙ্গার ধারে। এক পাশে শ্মশান আর এক পাশে মহকুমা হাকিমের বাড়ি। তিনি কারো সঙ্গে কথা বলেন না। আশপাশে যতদূর দৃষ্টি চলে যায় কেউ কোথাও নেই। থানাটা পেয়েছি বটে পথে, সেও এখান থেকে অন্তত 1 মাইল হবে। কোনো ছোটখাটো গৃহস্থ বাড়িও নজরে পড়ে না, শুধু ধানের ক্ষেত আর 2-4টে গাছপালা। একটা খড়ের ঘর দেখা যাচ্ছে পিছনে, তবে সেও বহুদূর। এমনকি শ্মশানে একটা চিতা জ্বলছে দেখলুম। ওই বয়সে ওটাও খুব ভালো লাগার কথা নয়, কিন্তু সেখানে কেউ নেই। চিতা ধরিয়ে দিয়ে সব সরে পড়েছে। ডাক বাংলোর বাড়ি 1 তলা, খুব উঁচু পোতার ওপর বড় বড় জানলা বা দরজা। জানলার গরাদ নেই, তার মানে ইংরেজদের তৈরি, তাদেরই বসবাসের জন্য। সাহেবরা আগে খোলা জানলা রাখত, শেষের দিকে গরাদ বসানো জানলা ব্যবহার করতে শুরু করেছিল। বড় বড় 3খানা ঘর, মাঝেরটা বড় হল ঘর, বাংলো প্যাটার্ন বাড়ি বলতো ওকে। খোলা বারান্দাও আছে। উঁকি মেরে দেখলুম ফিতের খাট, চেয়ার, টেবিল সবই আছে।
বড় বড় সরকারি কর্মচারীদের থাকার মতোই বাড়ি, কিন্তু একেবারে খোলা ঢাঢা করছে, কোনো দরজা জানলাই বন্ধ নেই। মেঝেতে আসবাবে ধুলো জমে উঠেছে 1 আঙুলের মতো পুরু। তার মানে অনেককাল কেউ আসেনি, কেউ আসবে বলে মনেও করেনি এর রক্ষক। হ্যাঁ, রক্ষক একজন থাকার কথা, তাকে বলা হতো চৌকিদার। সেই ঘরদোর ঝাঁট দেবে, খাতায় যাত্রীদের নাম লেখাবে, জল আলোর ব্যবস্থা করবে, এই নিয়ম। অতিথি বা যাত্রী যাই বলো, তারা বললে আর খরচ দিলে রেঁধে দেওয়ারও কথা। এছাড়া এখানে থাকার কথা একজন জমাদারেরও, যে বাথরুম সাফ করবে। তাদের ঘরও পড়ে আছে এক প্রান্তে, সেও খোলা, কোনো লোক নেই, লোক থাকে বলেও মনে হলো না। সেও অমনি পোড়ো হয়ে পড়ে আছে, খোলা হাহা করছে। তবু চৌকিদার চৌকিদার বলে ডাকলুম অনেকবার, বেশ চেঁচিয়েই ডাকলুম। পাশে হাকিম সাহেবকে দেখা গেল একবার, তাকে জিজ্ঞেস করব, তিনি সোজা আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন। অগত্যা মালপত্র ফেলে রেখে যেতে হলো সেই দূরে দেখা খড়ের ঘরের দিকে। সেখানেও থাকে না চৌকিদার, তবে খবর পাওয়া গেল সে তখনকার একটা ধান খেতে মজুরি খাচ্ছে, দৈনিক 11 পয়সা মজুরিতে। সরকারি মাইনে তো পাবেই, বাড়তি কিছু রোজগার করতে দোষ কি? শেষ পর্যন্ত চৌকিদারকে পাওয়াও গেল। ধমক ধমক করতে, আমি পুলিশে কাজ করি, মিথ্যে কথা, তবু তখন আর উপায় কি বলতে সে এলো শেষ পর্যন্ত। একটা ঘর ঝাঁট দিয়ে, বাথরুমে জল ভরে দিয়ে, আলোর তেল ঢেলে দিয়ে বিদায় নিল। বাকি ঘর? সে অকারণেই একটা সেলাম করে বলল, কি হবে হুজুর, ভূতের বেগার খেতে কে বা আসছে? এই তো আপনি একটা প্রাণী এলেন, বোধ হচ্ছে গোটা 1 মাস পরে। তা সে তোমার খুশি, যাবার সময় বলে দিলুম, কিন্তু রাত্রিরে তোমাকে এখানে থাকতে হবে, নইলে সকালবেলা থানায় গিয়ে রিপোর্ট করব নিজের পরিচয় দিয়ে। এই জনমানবহীন রাত্রে একলা থাকলে ঘুম হবে না ভয়ে। সেটা মুখে যাই বলি, যত সাহসী দেখাই, মনে মনে স্বীকার করতে বাধ্য। রিপোর্ট শব্দটায় তখনও লোক ভয় পেত। সে আবারও এক লম্বা সেলাম করে বললে, না হুজুর, রিপোর্ট করতে হবে না, আমি ঠিক আসবো। রাত 8টার মধ্যেই এসে হাজির হব আপনার চরণতলে। তা এলেও লোকটা ঠিক ঠিক 8:30 নাগাদ আমার চরণতলে এসে পৌঁছে গেল। খেয়ে এসেছে বললে, কিন্তু গন্ধে বুঝলুম সে খাওয়া মানে নেশা করা। এসে একবার মুখটা দেখেই পাশের বড় হল ঘরখানায় সেই এক পুরো ধুলোর ওপর পড়ল শটান, আর একটু পরেই নাক ডাকতে লাগলো তার। তখন বেশ ঠান্ডা পড়ে গেছে, হল ঘরের দোর জানলা সব খোলা, গায়েও তার একটা গেঞ্জি ছাড়া কিছু নেই, তবু তার ঘুমের কোনো ব্যাঘাত ঘটল না। তার মানে আমার ভয়ের কারণটা রয়েই গেল। এ লোক আমাকে কি পাহারা দেবে? একা এই প্রায় খোলা ঘরে থাকা, বহু দূরের মধ্যে কোনো মানুষ নেই। কিছু বিপদ ঘটলে হাজার চিৎকারেও লোক আসবে না। জানলার গরাদ নেই, ছিটকিনিও তেমন মজবুত নয়। অনেক ভেবে শেষ পর্যন্ত অন্যরকম ব্যবস্থা নিলুম। জানলার পাল্লা ভেজিয়ে দিয়ে বড় বড় ভারী চেয়ার টেবিল টেনে টেনে এনে কপাটে ঠেকিয়ে দিল। 3 দিকে দরজা, একটা বাইরের দিকে আর একটা হল ঘরের দিকে, আর একটা বাথরুম। বাইরের দরজায় খাটখানায় ঠেলে লাগালুম। আমাকে না জাগিয়ে কেউ দরজা খুলতে পারবে না। খাওয়া দাওয়া সন্ধ্যাতেই সেরে এসেছি শহর থেকে। এখানে কিছুই পাবার উপায় নেই, শুধু শুধু একা জেগে বসে থাকি কেন? বেশি আর রাত করলুম না, ভোরে উঠতে হবে। 9টা নাগাদই তাই শুয়ে পড়লুম। আলোটা নেভাতে সাহস হলো না, খানিকটা কমিয়ে রাখলুম শুধু। কেরোসিন তেলের গন্ধ হবে ঘরে, তা হোক, শান্তিতে ঘুমোতে পারবো তবু। এই অবস্থায় ঘুটঘুটে অন্ধকার ঘরে
শুতে পারবো না। কিন্তু শান্তিতে ঘুমানো অদৃষ্ট ছিল না। অল্প বয়স, ভয় ভয় করলেও শোয়া মাত্র ঘুমিয়ে পড়েছি, আর সে ঘুমও সহজে ভাঙবার কথা নয়। তবু হঠাৎই কি একটা বিদ্যুতের আওয়াজে ঘুম ভেঙে গেল। তবু তখন এত ঘুম, হুঁশ ফিরলেও চোখ খুলতে পারছি না, এমনই অবস্থা। তারই মধ্যে আবারও সেই আওয়াজ। মনে হলো কি যেন একটা জন্তু খ্যাঁকা করে হাসছে। বাঘটাগ নয় তো? শুনেছি হায়নারা অমনি হাসে। হায়না ঘরে ঢুকলো? ধর্মড়িয়ে উঠে বসলুম। ঘুমও তখন বেশ ভেস্তে গেছে। দেখি শ্রীমান চৌকিদার আমার সামনে বড় টেবিলটায় বসে অমনি বিদ্যুতে হাসি হাসছে। অসহ্য রাগ হলো প্রথমটা, তারপরেই ভয়। দরজা তো একটাও খোলা নেই, যেমন সব বন্ধ ছিল, ভারী আসবাবে ঠেস দেওয়া তেমনই আছে। আলোটা শুধু বোধহয় লোকটা বাড়িয়ে দিয়েছে, দেখতে কোনো অসুবিধে নেই। তবে লোকটা ঘরে ঢুকলো কি করে? হলের দিকের দরজা বন্ধ করে তোলা ছিটকিনি লাগিয়ে ভারী টেবিলটা ঠেকিয়ে রেখেছিল, সেসব তেমনই আছে। টেবিলের ওপরই ও বসে। তাহলে কোথা দিয়ে এলো? কি করে? বাথরুম দিয়ে? না, তাও তো বন্ধ। কাঠের ভারী ইদি চেয়ারখানা লাগানো, তার সঙ্গে আমার খাট। তবে এবার লোকটা কথা কইল। তেমনি আরেক দফা খেঁকা করে হেসে নিয়ে বলল, আগে না বাবু মশাই, দুয়োরটা ঠিক আছে, আমাদেরও সব লাগে না, আমরা এমনি আসি যাই। দেখুন কাল আপনি খুব ভয় পেয়েছেন, তাই একটু রবর করার জন্যই আরো এলুম। আর বলি, দুটো কথাবার্তা কইলে মনে একটু ফুর্তি পাবেন। গলা দিয়ে স্বর বেরোতে চায় না, তবু অনেক কষ্টে বলি, কিন্তু এলে কোন দিক দিয়ে? কেন, অসুবিধাটা কি? এই তো দেদার সব খোলা, আপনি তাকিয়ে দেখেন না কেন? কথা তার মুখেই তখনও। এক ঝলক ঠান্ডা বাতাস মুখে এসে লাগলো। তাকিয়ে দেখি সত্যি বাইরের দিকের দরজাটা খোলা হাঁ করছে, অথচ আমার খাট যেমন ছিল তেমনই আছে। হঠাৎ মনে হলো একডালা বরফ আমার গলার মধ্যে দিয়ে নেমে সমস্ত বুকটা অসাড় করে দিল। দেখতে দেখতে সে শীতের রাত্রেও কপাল ঘেমে উঠল। হাত পা ঠান্ডা শুধু নয়, অসাড় বোধ হতে লাগলো। আবারও সেই খেঁকা হাসি। না না বাবু মশাই, ও আপনি কি দেখতে কি দেখেছেন, চেয়ে দেখেন নাই কেন? কপাট আপনার যেমন হুড়কো আটা তেমনই আছে। আবারও চাইলুম, অনেক কষ্টে, চাইতেও হলো। দেখি সত্যি দরজা তেমনই বন্ধ, আমার খাটখানা ঠেস দেওয়া। নেয়ারের খাট, কিন্তু ছত্রি আছে, মাথার দিকে কাজ করা কাঠ খানিকটা। পায়ের তলাতেও রেলিংয়ের মতো, যাকে খাট বলে রীতিমতো তাই, কেবল কাঠের ব্যাটমের বদলে নেয়ারের ফিকে। খাট পুরোদস্তু ভারী, বাতাস ঠেলে কপাট খুলে যাবে তা সম্ভব নয়। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে? আমি স্বপ্ন দেখছি এটা, না মাথাটাই খারাপ হয়ে গেছে? ভয়ে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। চিৎকার করে একবার চৌকিদার বলে ডাকতে গেলুম, মুখটা ফাঁক হলো ওই পর্যন্ত, ডাকা গেল না। মাঝখান থেকে আবার খ্যাঁখ্যা করে সেই বিদ্ভুতে হাসি। বাবু মশাই, চৌকিদারকে ডাকছে কিসের তরে? আমি তো এই সেই মূর্তি, এক্ষেনে শটান বসে আছি, সেই আমি, চেয়ে দেখো না। চেয়ে দেখলুম। ফলে পাগল হতে যেটুকু বাকি ছিল সেটুকু আর রইল না বোধহয়। সাবেককালের সাহেব পছন্দ বাংলো বাড়ি, একতলায় দোতলা সমান উঁচু হয়ে মাথাটা ঠেকেছে ছাদের ভারী কড়িকাঠে।
সে লকলকে জিভ বার করে কি যেন সেই কড়িকাঠ থেকে চেটে চেটে খাচ্ছে। মশা কি পোকা কি মাকড়সা কে জানে। এহ এহ বোধহয় এমনই একটা কান্নার মতো সুর বেরোলো আমার গলা দিয়ে। ভয় পেলেন নাকি বাবু? আপনারা শহর বাজারের লোক, কচি বয়স, লেখাপড়া শিখেছেন, এখনো ভূতের ভয় ছো বলে আবারও এক চোখ সেই হাসি। কিন্তু ততক্ষণে ভরসা করে আধা বোঝা চোখ মেলে চেয়ে দেখি সেই গলা গুটিয়ে আবার আগের মানুষে পৌঁছেছে। মুখে সেই মস্করার হাসি একরকম, যা তার হাসি কথাবার্তার মধ্যে একবারও পাল্টায়নি। মনে হচ্ছিল যেন ঠোঁটটা কোনো অসুখে বিসুখে অমনি বেঁকে গেছে স্থায়ীভাবে। অভয় দিল লোকটি। না না, অত ভয় পাবার কোনো দরকার নেই। আমি আপনার নফর বটে তো, তাই ঘুমটা যাতে জমে সেই আমার আহিংখে। তারপর বলে, আমি বাবু এখানেই থাকি, দিনে চৌকিদারি করি, মাঠে জন খাটি, কিন্তু রাতের বেলায় যেন ভূতে পায়। কেমন ইচ্ছে করে বাবু ভাইদের ভয় দেখাই, কিন্তু সাহেব শুধু কি তাদের মেয়ে মেলে আমি একবারে ভালো ছেলে, কিচ্ছুটি করি না। ওরা বড় গোয়ার বাবু মশাই, ভয় পেলে দেবে গোটা বাড়িটা ভেঙে, অন্য কোথাও বাড়ি করবে, ভাঙবে কিংবা আগুন ধরিয়ে জ্বালিয়ে দেবে। আমি যাব কোথায় বলো? তারপর একটা হাই তোলা শব্দ করে বললে, নাও এবার নিশ্চিন্তি হয়ে ঘুমাও, আমি আর জ্বালাবো না। এই দেখো না, হুসমন্তরের চোটে তোমার ভূতকে হুস করে উড়িয়ে দিচ্ছি। বলতে বলতে এই দুম দাম হর হর ছট ছট কতগুলো শব্দ। লণ্ঠনের আলোটা যেন চমকে উঠে নিভে গেল। সেই অন্ধকারেই দেখি ঘরের সব কটা দরজা জানলা খোলা, তার মধ্যে দিয়ে হুহু করে শীতের হিম বাতাস ঢুকছে। যেসব চেয়ার টেবিল ঠেস দেওয়া ছিল তা বোধহয় নিজেরাই যে যার জায়গায় সরে এসেছে। আর কিছু দেখতে পারলুম না, আর কিছু মনেও নেই। সবটা যেন একাকার অন্ধকার হয়ে গেল, চোখে তো বটেই, মাথাতেও। কতক্ষণ এমনই অজ্ঞান হয়েছিলুম জানি না, কিছুই মনে নেই। জ্ঞান হলো বেশ যেন স্বাভাবিক পরিবেশেই। কথাটা বলছি বটে, তবে এসব পরে মনে হয়েছে। কি হয়েছিল, কি দেখেছি, কিছু দেখেছি কিনা তাও তো ভাবিনি। ভাববার মতো কিছু আছে কিনা তাই বা ভাববো কেন? যেমন শুয়েছিলাম তেমনই আছি, হারিকেনটা সেই এক কোণে তেমনই জ্বলছে, যেমন কমিয়ে রেখে শুয়েছি। দরজা কপাট বন্ধ, চেয়ার টেবিল ঠেকানো, না সব ঠিক আছে। তবু কেমন একটা অস্বস্তি বোধ হচ্ছে, যেন শরীরটাও ভালো লাগছে না, দুর্বল দুর্বল লাগছে, মাথাটাও ছিমছিম করছে। ভাবতে ভাবতেই মনে পড়ে গেল সব ঘটনাটা। ওহ কি ভয়ঙ্কর কাণ্ড! স্বপ্ন নিশ্চয়ই। এমন স্বপ্ন মানুষ দেখে? এত জিনিস থাকতে আমিও বা এমন স্বপ্ন দেখতে গেলুম কেন? যাকগে, স্বপ্নের উপর দিয়ে গেছে সেই ভালো। এখনো রাত অনেক আছে, ঘুমোই একটু। পাশ ফিরে কম্বলটা গায়ে টানতে যাব, দূরে বোধহয় থানা থেকে পেটা ঘড়িতে ঢং ঢং করে 5টা বাজার শব্দ কানে এলো। সস্তা দামের পুরনো ঘড়িটা হাতে ছিল, ওটা রোজ খানিকটা করে এগিয়ে থাকে। হারিকেনের আলোতে চেয়ে দেখি সে ঘড়িতে প্রায় 5:30 বাজে। তার মানে ভোর হয়ে গেছে। আজ 7টার গাড়ি ধরে দাইহাট ওপরসা যাব কথা আছে, আর ঘুমোনো চলবে না। প্রচন্ড শব্দ করে একটা হাই তুলে উঠে পড়লুম, আলোটা বাড়িয়ে টেবিলের ওপর তুললুম। এতক্ষণে ঘরটা মানুষের মতো মনে হলো একটু। আচ্ছা, এতক্ষণ ঘুমোলুম কি করে? সেই তো 8:30টায় শুয়েছি।
স্বপ্ন দেখে অজ্ঞান হয়ে যায়নি তো? কথাটা যত ভাবি ততই মনে হয় তেমনই একটা কিছু ঘটেছিল। বাথরুম যাওয়া দরকার, ঠিক যেন সাহস হচ্ছে না। এবার আমি হড়হড় করে টেবিলটা সরিয়ে এক ঝটকায় মাঝের দরজাটা খুলে ফেললুম। লোকটা বোধহয় ঘরের দরজাও দেয়নি। দরজা খুলতেই গুচ্ছের ঠান্ডা হাওয়া, সেই সঙ্গে কাক ও অন্যান্য পাখির ডাক। মানে সত্যিই সকাল হয়েছে। বুকে ভরসা এলো একটু। বেশ চড়া গলায় ডাকলুম, চৌকিদার, এই চৌকিদার। কোথায় কে? আসলে নেশা করে ঘুমোয় তো, ঘুম ভাঙে না। আলোটা নিয়ে ঘরে ঢুকলাম। কোথায় কে? কারো চিহ্ন মাত্র নেই। চিহ্ন কথাটা সহজভাবে বলছি না, সত্যিই কোনো চিহ্ন নেই। মানে অত পুরো ধুলো, তার উপর যদি একটা মানুষ এসে শোয়, তার পায়ের ছাপ ধুলোর উপর শুলে মানুষ সমান দাগ, এটা পড়বে তো? তেমন কোনো ছাপ বা দাগ নেই। মাসখানেক কি আরো বেশি দিনের পড়া ধুলো নিশ্চিন্তে বিশ্রাম করছে। কোনো প্রাণী তাদের সে বিশ্রামের ব্যাঘাত ঘটায়নি। এর মানে? এর মানে কি? এর মানে আমি জানতে চাই। পাগলের মতো চিৎকার করতে করতে সেই আলো হাতে ছুটে বাইরে বেরিয়ে এলুম। বেরোতেই দেখি শ্রীমান চৌকিদার অনন্ত পাড়ই আসছে এদিকে। ততক্ষণে বেশ একটু ফর্সা হয়েছে। গঙ্গার ধার থেকে হাড় কাঁপানো হাওয়া আসছে। পাশের বাড়ির হাকিম সাহেবের উনুনের ধোঁয়া বেরোচ্ছে গলগল করে। সহজ স্বাভাবিক জীবনের লক্ষণ। অনন্ত তার অভ্যাস মতো ঘটা করে নমস্কার করলো একটা। মশাই কি চান করবেন সকালে? টাটকা জল লাগবে না গরম করতে হবে? চা খাবেন নাকি? সে তাহলে আমার ঘর থেকে করে নিয়ে আসতে হবে। এখানে তেমন কোনো জোগাড় নাই। আমি বোমার মতো ফেটে পড়লুম প্রায়। তুমি কাল রাত্রে শুতে আসনি কেন? বেঈমান, বদমাইশ, স্কাউন্ড্রেল। এত গালাগালে সে চটল না। তখনকার দিনে, আমি বলছি 1930-31 সালের কথা, চটত না। কিন্তু অবাক হয়ে যে গেল সেটা তার মুখ দেখেই বুঝলাম। আগে বাবু, আমার উপর আপনি রাগ করছেন, কিন্তু আমার ঘরের মেয়েরা বললে আপনি যে তাদের মানা করে এসেছেন। বলছে যে আর ওকে কষ্ট করে যেতে হবে না, তবে ভোরে যেন যায়, জল লাগবে। এবার আমার অবাক হবার পালা। আমি মানা করে এসেছি? আমি? হ্যাঁ বাবু, মায়েরই বলছি, কালীর দিব্যি। আমার বউ মা দুজনাই বললে। ভয়ে যেন এতটুকু হয়ে গেল অনন্ত। আমারও মাথা ঠান্ডা হয়েছে ততক্ষণে। বললুম, ভেতরে এসো তো, একটা কথা বলি তোমাকে। সে কাঁপতে কাঁপতে শীতে বা ভয়ে ভেতরে এলো, কিন্তু আমার সামনে বসতে রাজি হলো না। বললুম তাকে কথাগুলো। ভয় পেয়েছি সেটা জানাতে লজ্জা করছিল খুব, কিন্তু না বলেও উপায় নেই। সে সব শুনে হাত তুলে একটা নমস্কার করল। তারপর 3 দফা নাক কান মলে বলল, হ্যাঁ বাবু, তিনি আছেন, তবে এখানে বড় একটা এসব মস্করা করেন নাই অনেকদিন, তাই আপনাকে কিছু বলিনি। অনেক দিনের কথা বাবু, এখানে এক চৌকিদার ছিল, বীরু ভস্টাজ বলে। বামুনের ছেলে, লেখাপড়া শেখে নাই, তাই এ কাজ করতে হয়েছিল। তাকে এক ইদিশি অফিসার একদিন তুচ্ছ করে কারণে জুতো শুদ্ধ লাথি মেরেছিল। সে অফিসার জাতে ছোট, তাতেই কি ঘেন্না হলো ভস্টাজ রাতে ওই ওধারের যে বট গাছটা দেখছো শ্মশানের উপর, ওইখানে পরনের ধুতি বেঁধে গলায় দড়ি দিল। তার কেউ ছিল না, ছেলে মানুষ বউ, খেয়ে আর গয়া টয়া করবে বলো? সেই থেকে বেম্বদূতি হয়ে ওই গাছেই আছে। মধ্যে মধ্যে হঠাৎ খেপে গিয়ে অমনি তারা করে, তবে সাহেব মশাইদের কিছু বলে না,
যত চোট ইডিসি অফিসারদের উপর। তবে বাবু, আপনার ফাড়া কেটে গিয়েছে। পেরানি মানে না কাউকে দক্ষরবার ভয়ও দেখায় না। এবার আপনি নিশ্চিন্ত হয়ে থাকেন। আমি কিন্তু অত নিশ্চিন্ত হতে পারিনি। সেদিনই দিন থাকতে বিদায় নিয়েছিলাম। শেষ হলো আজকের গল্প, ভূতের যত অদ্ভুত কাণ্ড। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগবে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।